নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অভিকের সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সুপার নিউমেরিক পদের ওপর সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কেন অতিরিক্ত পদ? বেআইনি নিয়োগ জেনেও কেন অনুমোদন? রাজ্যকে প্রশ্ন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। তবে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 এপ্রিলের রায়ে চাকরি হারা প্রায় 24,000 শিক্ষক। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং কয়েকজন ক্ষতিগ্রস্তের আবেদনের শুনানি চলছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিস্ত্রির ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের রায় স্থগিতাদেশ এই মুহূর্তে অসম্ভব, জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে নিয়োগ করে। এ বিষয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জেরার অনুমতিও দেওয়া হয়। এই নির্দেশে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফলে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে সুপার নিউমেরিক পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত হবে না। মন্ত্রিসভার সদস্যদের ডেকে জেরাও করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার পর্যন্ত, কারণ এই পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তাহলে এই গোটা মন্ত্রিসভাটাই ভোটের মধ্যে জেলে চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসই বলে দিচ্ছে বা তার উকিলই বলে দিচ্ছে যে পরিস্থিতি এমন, গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যেতে পারে। এর অর্থ এটাই দাঁড়ায়। 24,000 চাকরি হারার ভবিষ্যৎ কি? চাকরি কি ফিরে পাবেন চাকরি হারারা? সুদ সমেত বেতনের টাকা কি ফেরত দিতে হবে? বিজ্ঞপ্তি বেরোলে কি নতুন করে পরীক্ষা দিতে হবে? ইতিমধ্যে যারা 40 পেরিয়েছেন তাদের চাকরি জীবনের ভবিষ্যৎ কি? প্রশ্নের উত্তর পেতে আগামী সোমবারের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ এসএসসির শুনানিতে স্থগিতাদেশ দেয়নি আদালত। সওয়াল চলাকালীন প্রধান বিচারপতির প্রশ্ন, ওএমআর শিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে সৎভাবে চাকরি পাওয়াদের চিহ্নিত করা কিভাবে সম্ভব? এই দুর্নীতির ফলে কারা লাভবান সেটাও কিভাবে চিহ্নিত করা যাবে? নিঃসন্দেহে 24,000 লোকের চাকরি যাওয়াটা গুরুতর বিষয়। দেখতে হবে পুরো বিষয়টি দুর্নীতির জালে জড়ানো কিনা। নির্দেশ প্রধান বিচারপতি। কলকাতা টিভি। সুপ্রিম কোর্টে পিছল সন্দেশখালী মামলার শুনানি। সিবিআই তদন্ত চলবে। মামলা মুলতুবির জন্য তদন্ত থমকে থাকবে না, সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে? শুনানি চলাকালীন প্রশ্ন আদালতের। গরমের ছুটির পর মামলার পরবর্তী শুনানি। লোকসভা নির্বাচনের আবহে শিরোনাম থেকে সরছে না সন্দেশখালী। বসিরহাটের এই গ্রামে এখন অভিযোগের পাহাড়। 5ই জানুয়ারি আকঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়ির বাইরে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা। সন্দেশখালীতে নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ, জমি জবরদখল, ভেড়ি দখল, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। এই সমস্ত মামলার তদন্তেই সিবিআই। গত শুক্রবার ইডি আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তে তল্লাশি অভিযানে যায় সিবিআই। শাহজাহান সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। সেদিনই সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। সোমবার সেই মামলায় ধাক্কা রাজ্যের। রাজ্য কেন বিশেষ কোনো ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে? প্রশ্ন শীর্ষ আদালতের। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ইঙ্গিত শেখ শাহজাহানের দিকে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল ছিল, এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে, তাই মামলাটি 3 সপ্তাহের জন্য মুলতুবি রাখা হোক। রাজ্যের আবেদনের বিরোধিতা করে কেন্দ্র। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট যে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল তাতে কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত থমকে থাকবে না। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পর পরবর্তী শুনানি। প্রথম কথা হচ্ছে, যদি রাজ্য সরকারের বিন্দুমাত্র মানবতাবোধ থাকতো, লজ্জাবোধ থাকতো, তাহলে সন্দেশখালী নিয়ে আর এক পাও এগোনো উচিত ছিল না। সুপ্রিম কোর্টে গিয়ে আবার একটা বড় ধাক্কা খাবে। একটা তো খেলো, এটা তো রাজ্য সরকারের একটা বিপর্যয় মনে করি যে 3 মাস মামলা চলবে কিন্তু তদন্ত চলতে থাকবে। তার মানেটা কি দাঁড়ালো? সেই চোরদের ধরবে, সেই রেপিস্টদের ধরবে, সেই অস্ত্রশস্ত্র উদ্ধার করবে, যা চলছিল তাই চলবে। অতএব আমি মনে করি যে এখনো এই সরকার উগ্রপন্থী সমাজ বিরোধীদের সাথে মিলে চলার চেষ্টা বন্ধ করুক, সেটা বাংলার পক্ষে লাভ। সুপ্রিম কোর্ট যদি কোনো পার্টিকুলার বিষয়ের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত মনে করে থাকেন, সেই সিদ্ধান্তকে নিশ্চিতভাবে সবার সম্মান জানানো উচিত।
কিন্তু তারপরে দাঁড়িয়েও আজকে ভারতবর্ষের বুকে এজেন্সিগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু সংশয়াতীত নয়, সন্দেহের ঊর্ধ্বে নয়। এই কারণেই বলছি, কারণ আপনার মনে থাকবে এর আগে এজেন্সি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার বলেছিল ড্রাগ পাচারকারী, এবং পরবর্তীকালে প্রমাণ হয়েছিল উনি কোনো ড্রাগ পাচার তো করেনি, উল্টে তার কাছে এজেন্সির যিনি কর্তা ছিলেন শাহরুখ খানের কাছে কোটি কোটি টাকা ঘুষ চেয়েছিলেন, ওই ঘুষ দিতে পারেননি বলেই বা রাজি হননি বলেই তার জন্য তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি এজেন্সির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, এজেন্সিকে কাজে লাগিয়ে পলিটিক্যাল ভেন্ডেটা স্যাটিসফাই করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ আরও দুজনকে তলব করেছে সিবিআই। শাহজাহান এবং আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে আলিম আলী মোল্লা এবং শেখ মিজানুরের ব্যাপারে জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুই ব্যক্তি মাছ ব্যবসার সঙ্গে যুক্ত বলে খবর। কলকাতা টিভি। সন্দেশখালীতে উদ্ধার হওয়া অস্ত্র আদালতে পেশ সিবিআই এর। এবার কি এনআইএ তদন্ত? অস্ত্র উদ্ধারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর দাবি জানাচ্ছে সিবিআই। পাশাপাশি দুর্নীতি নিয়ে আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। শাহজাহানের বিপুল অর্থ 2-3 জন মন্ত্রীর কাছে গিয়েছে বলে দাবি সিবিআই এর আইনজীবীর। শাহজাহানের ডেরায় গিয়ে ইডি আক্রান্ত হওয়ার পর গত 4 মাসে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। গত 26 এপ্রিল সন্দেশখালী ইস্যু অন্য মাত্রা পায়। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বিস্ফোরক নামে এনএসজি। রাজনৈতিক তরজার চরমে ওঠে। সিবিআই এর উদ্ধার করা অস্ত্র নিয়ে জল ঘোলার চরমে। সব মিলিয়ে গত 5 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ঘটে যাওয়া ঘটনায় শাহজাহান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ব্যাংশাল কোর্টে পেশ করা হয় শেখ শাহজাহানকে। শুনানিতে সিবিআই আইনজীবীর সওয়াল, এই বিপুল দুর্নীতিতে শুধু শাহজাহান নয়, জড়িত আরও 2 থেকে 3 জন মন্ত্রী। জমি দখলের টাকা গিয়েছিল মন্ত্রীদের হাতে। রাজ্য সরকারের টেন্ডারগুলি ঘুর পথে গিয়েছিল শাহজাহান এবং তাঁর সঙ্গীদের কাছে। সিবিআই আইনজীবীর দাবি, ইডির জেরায় একথা স্বীকার করেছেন শেখ শাহজাহানের স্ত্রী। উদ্ধার হওয়া অস্ত্র জমি দখলের টাকায় কেনা, এই সবই হিমশৈলের চূড়া মাত্র। মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে। কিন্তু যাটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে যা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ। আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে যেগুলো তদন্ত করতে হবে। ব্যাংশাল আদালতে যখন শুনানি চলছিল তখন বসিরহাট মহকুমা আদালতে বেশ কিছু ফাইল সহ একটি বড় ব্যাগ নিয়ে ঢোকেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, এই ব্যাগে ছিল ফেরার টোটো চালক আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি। সেই সব অস্ত্র জমা দিয়ে সিবিআই এর দাবি আন্তর্জাতিক অস্ত্র কারবারের সঙ্গে শাহজাহানের যোগসাজশ থাকতে পারে। সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি দেখতে চান বিচারক। সিবিআই জানায় বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র এনএসজির কাছে আছে। সেই অস্ত্রগুলি পরীক্ষা করার পর সিবিআই এর হাতে এলেই তারা তা আদালতের কাছে পেশ করবে। এই সব অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের পর এনআইএ তদন্তের দাবি জোরালো করেছে সিবিআই। এর মধ্যেই শাহজাহানকে জেরা করে উঠে আসা আলিম আলী মোল্লা ও শেখ মিজানুরকে তলব করেছে ইডি। সঞ্জিত চক্রবর্তী ও দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের মুখে পুরুলিয়ায় খুন জেলা পরিষদ সদস্য তথা সক্রিয় তৃণমূল নেতা প্রতুল মাহাতো। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বেধড়ক মার, দুষ্কৃতী হামলায় মৃত্যু। মানতে নারাজ বড়াবাজারের বাসিন্দারা। গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ প্রতুলের পরিবারের। ঘটনায় ধৃত 3 জনকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। পুরুলিয়ার বড়বাজার থেকে বেড়াদা গ্রাম ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য প্রতুল মাহাতো। রাস্তায় প্রতুলের গাড়িকে ওভারটেক করলো ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি গাড়ি। নেমে এলো 4 যুবক, চলল বেধড়ক মার। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রতুল। দক্ষ সংগঠক প্রতুল মাহাতোকে খুন করা হয়েছে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। বড়বাজারের স্থানীয় বাসিন্দারা অবশ্য অন্য কথাই বলছেন। তৃণমূল নেতার গাড়ি ওভারটেক করা নিয়ে গাড়ির সওয়ারীদের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয় প্রতুল মাহাতো। উত্তেজনা চরমে পৌঁছলে প্রতুল মাহাতোকে বেধড়ক মারধর করে গাড়ির 4 সওয়ারী। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম জেলা পরিষদ সদস্যকে উদ্ধার করে বড়বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত করুক, আমরা কিছু করার নেই। এখন তো মানে বেঙ্গলটা এই চলছে, আর কাকে দোষ দিবে?
এরকম রাজনীতি খুন হয়ে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওইটাই। প্রতুল মাহাতোর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার সুভাষ মাহাতো, সুসেন মাহাতোর বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলার কদমায়। ধৃত আরেকজনের নাম শৈলেন্দ্র মাহাতো, তার বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে। ঘটনার পর স্থানীয়রা 3 জনকে ধরে ফেলেন, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাদের আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। স্থানীয়দের অভিযোগ, প্রতুলবাবুর সঙ্গে পুলিশের নিরাপত্তা ছিল না। আর এখানেই ওঠে রাজনৈতিক চক্রান্তে খুনের অভিযোগ। প্রতুল মাহাতোকে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, নিশানায় বিজেপি। এক কথায় উড়াইন দেওয়া যাবে নাই, বুঝলেন তো? রাজনীতি উড়াইন দেওয়া যাবে না, তার জন্য তো প্রশাসন আছে, যারা দায়িত্বপ্রাপ্ত তারা উদ্ঘাটন করে নিয়ে আসুক কি বটে কি নাটা। খুনের রাজনীতি তৃণমূল করে, বিজেপি নয়, সাফাই জেলা বিজেপির। মৃত্যুর কারণ কি আছে অবশ্যই জানা যাবে কারণ, আর যদি সেরকম কোনো যদি ঘটনা যদি পাওয়া যায় তো সেটাও খতিয়ে দেখার পর দেখা যাবে এটা তো বিজেপির কোনো রোল নেই, এটা তৃণমূলেরই কোনো গোষ্ঠী দলের হাত থাকতে পারে। 1998 সালে তৃণমূল ছাত্র পরিষদের ভোটে প্রথমবার লড়েন প্রতুল মাহাতো। 2007 সালে বেড়াদা হাই স্কুলের পরিচালন সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় সিপিএম তাকে বাম নেতা খুনে মাওবাদী তকমা দিয়ে হাজতবাস করায় বলে অভিযোগ। তবে প্রতুলকে দমানো যায়নি, জেলে থেকেই সর্বোচ্চ ভোট পেয়ে তিনি জিতেছিলেন। রাজনীতি ছাড়াও সংস্কৃতির সঙ্গে যোগ ছিল প্রতুল বাবুর। কখনো ছৌ নাচের দল তৈরি করে, কখনো যাত্রাকে হাতিয়ার করে বামেদের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন তিনি। ফুটবলেও আগ্রহ ছিল তার। প্রতুলকে অকালে হারিয়ে শোকস্তব্ধ পুরুলিয়ার বড়াবাজার। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর অডিও কল ভাইরাল। টাকার বিনিময়ে টিকিট কেনার অভিযোগ কবিশঙ্কর বসুর বিরুদ্ধে। ভাইরাল অডিও নিয়ে শুরু রামবাম চর্চা। টাকার বিনিময়ে টিকিট কেনার অভিযোগ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসুর বিরুদ্ধে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে সেই অডিও কল, যে কলে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে টিকিটের জন্য কারোর সঙ্গে কথা বলছেন কবিশঙ্কর। সেই অডিও কলের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। रास्ते में ध्यान रखना, नाके पे चेकिंग रहती है। अरे बाप रे, पूरा फंस जाएंगे। तुम्हारा काम कुछ आगे बढ़ा? हाँ चल रहा है, समय निकल रहा है ना? हो जाएगा भाई साहब। ये सब समय जी निकल जा रहा है, आज 10 तारीख हो गया। अरे फिर एक बार आप बात कर लीजिए डायरेक्ट। ना ना अभी नहीं। ठीक है मैं करता हूँ। ठीक है मुझे बताना, अपडेट करना। ठीक है चलो। ভাইরাল অডিও কলটি যে ওয়েবসাইট থেকে সামনে এসেছে সেটির নাম নিয়েই বিজেপি নিশানা করেছে সিপিএমকে। তাদের দাবি মিথ্যে অডিও কল আপলোড করেছে বামেরা। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। উনি বলছেন উনি মামলা করবেন, আমরা বলছি আপনি মামলা করুন, দরকার হলে আমরা আপনাকে টাকা দেবো। কারা করেছে, ওই ইউটিউব চ্যানেলটি কার, তার আইপি অ্যাড্রেসটা কি, কোথা থেকে আপলোড হয়েছে? আমার তো মনে হয় কিছু করতে গেলে সব পেরিয়ে যাবে। আমার মনে হয় বিজেপির লোকজনই ইচ্ছা করে এইসব অডিও ভাইরাল করছে, এমনিতে তো বিশেষ পাত্তা টাত্তা পাচ্ছে না, এইসব করে যদি একটু। ভাইরাল অডিওর গলাটি তাঁর নয়, দাবি কবিশঙ্করের। সমস্যাটি নিয়ে আদালতের দ্বারস্থ সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জি, প্রাক্তন জামাই কবির। এই যে পোর্টাল কমরেড দীপশিতা ধর, সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপশিতা ধর। এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড। এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে? বিজেপি নিজের স্বার্থে অডিও ভাইরাল করে ভোটের রাজনীতি করছে বলে দাবি বামেদের। ভাইরাল অডিও সত্যতা খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে বলে দাবি তাদের। শ্রীরামপুর থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের পরের দিনই আটকে রাখা সবকটি বিল সই করে ছেড়ে দিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। উপাচার্য নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কেরল সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ ছিল শিরোনামে। কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসেছেন রাজ্যপাল, কখনো আবার বিহিত চাইতে শীর্ষ আদালতে ছুটে গিয়েছে রাজ্য সরকার। অন্যান্য অবিজেপির রাজ্যের মতো এমনই ছিল কেরলের রাজভবনের সঙ্গে বিজয়নের বাম সরকারের সম্পর্ক। কেরলের সবকটি লোকসভা আসনে ভোট সম্পন্ন হলো গত 26 এপ্রিল। তার ঠিক পরের দিনই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাঁর দপ্তরে আটকে থাকা 5টি বিলে সই করে ফাইল রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেন। এর মধ্যে কোনো ফাইল বিধানসভায় পাশ হওয়ার পর
তার কাছে আটকে ছিল 2 বছরের বেশি সময় ধরে। আটকে থাকা সেই ফাইলগুলি অবশেষে ছেড়ে দিলেন তিনি। তার মধ্যে রয়েছে জমি, ধান সংরক্ষণ, জলাজমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফাইল। এতদিন বিল আটকে থাকায় নির্বাচিত সরকারের কাজ করতে অসুবিধে হচ্ছে। এই আবেদন জানিয়ে অনেক দিন আগেই শীর্ষ আদালতে গিয়েছিল কেরল সরকার। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত মার্চেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে নির্দেশ দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে এক মন্ত্রীর শপথ গ্রহণের ব্যবস্থা করতে। বিল আটকে রাখার সমস্যা নিয়ে রাজভবনের বিরুদ্ধে নালিশ জানাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক অ-বিজেপি রাজ্য, কখনো বাংলা, কখনো পাঞ্জাব, কখনো আবার তামিলনাড়ুর সরকার। শীর্ষ আদালত হস্তক্ষেপ করাতেও অনেক সময় সমস্যা মেটেনি। কিন্তু কেরলে হঠাৎ এতদিন ধরে আটকে রাখা ফাইল একসঙ্গে ছেড়ে দিল কেন রাজভবন? অন্য অনেক রাজ্যপালের মতো একদা কংগ্রেস ছেড়ে আসা এই রাজ্যপালও একজন বড় মাপের প্রাক্তন বিজেপি নেতা। ভোটের পরের দিন দ্রুততার সঙ্গে বিলে সই করা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে এখন যথেষ্ট জল্পনা চলছে। রাজ্যপাল অবশ্য সাংবাদিকদের বলেছেন তার অনেক প্রশ্ন ছিল, তাই কিছুটা দেরি হয়েছে। এর বাইরে এই একসঙ্গে বিলে সই করার মধ্যে অন্য কোনো রহস্য নেই। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।